সাভারে মধ্যরাতে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় দুই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। দর্শক প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টে। সাভারে মধ্যরাতে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে দুই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি, বাকবিতণ্ডা সহ হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ইউনিভার্সিটির ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে রাত 12টার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রায় 1000 উত্তেজিত শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটিতে হামলা চালিয়ে সিটি ইউনিভার্সিটির ভিসি অফিস, রেজিস্ট্রার অফিস, প্রো ভিসি অফিস, কনফারেন্স রুম, কম্পিউটার ল্যাব, অ্যাকাউন্টস অফিস ভাঙচুর করে এবং 10টি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই তাণ্ডব চলে ভোর 4টা পর্যন্ত। সকালে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করেন। এ সময় ড্যাফোডিল ইউনিভার্সিটির ডিন বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। যারা আছে তারা সবাই সেখান থেকে আমরা একটা এমিকেবল সলিউশন করতে চাচ্ছি। এই ঘটনায় সিটিএসবি স্পেশাল ব্রাঞ্চের বিরুলিয়া ও সাভার সদর ইউনিয়নের চার্জিং অফিসার তুহিনা নাসরিন জানান, দুটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে তারা সমঝোতা করতে রাজি। কিছু আহত আছে, কিছু হসপিটালে আছে, কিছু এখানে আছে। কে বা কারা হয়তো বা ভাঙচুর করেছে, স্টুডেন্টরা হতে পারে বা বহিরাগত, আমি আসলে জানি না। কিন্তু এখন পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক। এখন হয়তো সমঝোতা হলেও হতে পারে দুই ইউনিভার্সিটির ভিতরে। ড্যাফোডিলে আমি গেছিলাম, ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছে ওনাদের অনেকে আহত আছে এবং ওনাদের কিছু স্টুডেন্ট হয়তো বা এখানে আটক আছে। আমি এখানে খোঁজ নিছি, ওনারা বলছে যারা আছে তারা সুস্থ আছে, সমঝোতা হলে ওনাদের ছেড়ে দেওয়া হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার দায়িত্ব সম্পূর্ণ ইলেকশন কমিশনের হাতে। ইসি যখন সময় নির্ধারণ করবে তখন সরকারের হাতও ছোট হয়ে আসবে। তখন একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনারকে সহযোগিতা করা। দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চ ঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লঞ্চ টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইলেকশন কমিশন যখন শিডিউল ডিক্লেয়ার করবে তখন সরকারেরও হাত সীমিত হয়ে থাকবে। তখন সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে ইলেকশনটা ভালো হয়। এটাই পুলিশ বলেন, আর্মি বলেন, এখন তো আর্মিও ইলেকশন কমিশনের নিচে চলে যাবে। শাপলা প্রতীক না দেওয়া হলে প্রয়োজনে অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে রাজপথে লড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে দলটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, শাপলা প্রতীক নিতে যদি প্রয়োজন হয় বাংলাদেশের 64 জেলার 495 উপজেলার এনসিপির অভ্যুত্থানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াই করবে। এনসিপি মনে করে তারা তাদের জায়গা থেকে শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা মনে করি একটি শক্তিশালী সংসদের জন্য আগামীর বাংলাদেশের সংসদে এনসিপি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক। সেই জায়গা থেকে আমরা আমাদের সাংগঠনিক শক্তিমত্তাকে বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা এইটুকু আপনাদেরকে বলতে চাই, আমাদের এই লড়াইয়ে আমরা কোনো অন্যায় স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিব না বলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি। কারণ যেই জুলাই সনদের এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয়, যেই জুলাই সনদের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া রয়েছে, সেগুলোর ভবিষ্যৎ কি হবে, গণভোটে জুলাই সনদ পাশ হয়ে গেলে সেগুলো বাস্তবায়ন করতে সরকারি দল বাধ্য থাকবে কিনা, এটি আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে
এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা, এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টায় নড়িয়া উপজেলার ইউনিয়নের পোড়াগাছা মাদ্রাসা মাঠে জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারচর ইউনিয়নে ঈশ্বরকাঠি গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছায়। নিহত আবুল কালাম আজাদ ওই গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। কি সুষ্ঠু বিচার আজ পর্যন্ত পাইছে? কোনো তদন্ত বলছে যে তদন্ত পাইলে মামলা করবো, এটা করবো, ওইটা করবো, শেষে পর্যন্ত তার পরিবারের জন্য সে ক্ষয়ক্ষতির পূরণ দিব। ক্ষয়ক্ষতির পূরণ কি দিছে? কেউ আজ পর্যন্ত কিছু পাইছে? কেউ শুনছে পরে কিছু? আমার একজন কামাই করেন না, আমার এই বাবা একলা সংসার পালে লালে সব কিছু দেহে। আজকে বাবার কে রইল? সর্বনাশ হয়ে গেল, বাবাই নাই। জামালপুরের সড়ক দুর্ঘটনায় 2 নারী সহ 4 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শিশুসহ গুরুতর আহত 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুপুরে জামালপুর সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চলের সামনে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জামালপুর থেকে দিক পাইপগামী কারভার্ড ভ্যানের সাথে জামালপুরগামী ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাশেদ নামে এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা আক্তার পলি সহ অপর এক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁদ মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়। মেট্রো রেল প্রকল্পে এখনও আওয়ামী দোসররা কর্মরত রয়েছে। তারা নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে কিনা তা খতিয়ে দেখতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মাদ্রাসায় বিএনপির ঘোষিত 31 দফা কর্মসূচির লিফলেট ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি সৈয়দপুর, রাজানগর, বরাম ও শেখরনগর বাজার এলাকায় লিফলেট বিতরণে অংশ নেন। আমরা যেটুকু জানি মেট্রো রেলের প্রজেক্টে এখনো ফেসিবাদের সেই দোসররা তারা কর্মরত আছে। তাদেরই এখানে কোনো কারসাজি কিনা, তাদেরই এখানে ষড়যন্ত্র কিনা, দেশ সামনে যেহেতু একটা জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে তারা দেখছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নাশকতা করছে। তারই একটা ধারাবাহিক এই মেট্রো রেল জিনিসটা, এটা আমাদের সন্ধিয়ান হয়। বিএনপি ক্ষমতায় গেলে দেশের ভাগ্য পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শুধু দেশ, দল ও নেতার পরিবর্তনে বাংলাদেশের শান্তি আসতে পারে না। এদেশে মুসলিম লীগ শাসন করেছে, আওয়ামী লীগ ও বিএনপি শাসন করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। চিকিৎসা সহ রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 11 দালাল সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দালাল সদস্যদেরকে 20 দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্তর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে তিনি জানান, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার দায়ে 11 দালালকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের মেডিকেলের বিভিন্ন অংশ থেকে প্রথমে 14 জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জড়িত 11 জনকে 20 দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হয়েছেন ফিরোজা খানম নামে এক প্রধান শিক্ষিকা। সকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদি মোল্লার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কাভার্ড ভ্যান শিক্ষিকাকে বহনকারী মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে আসা
জি লাইন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত ফিরোজা খানমকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ড ভ্যান চালক সাজ্জাদ ও বাস চালক হালিমকে আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থাকা দোকান উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শহরে অনির্দিষ্টকালের জন্য ওষুধের ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সকাল থেকে কর্মসূচি পালন করছেন তারা। তবে সদর হাসপাতালের সামনে ছাড়া শহরের অধিকাংশ ফার্মেসি খোলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, তাদের অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেট নির্মাণের দাবিতে কয়েকদিন যাবৎ বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, 4 মাসে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বড় মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুপুরে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী বিভাগের খাদ্য বান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ 2025 এর প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও মজুত দুটোই পর্যাপ্ত থাকবে। নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি। বরিশালের গৌরনদী পৌর এলাকার নীলখোলা বরিশাল ঢাকা মহাসড়কের দখল করে তৈরি হচ্ছে ময়লার ভাগাড়। অপরিকল্পিতভাবে দিনের পর দিন পৌরসভার বাসাবাড়ি, কারখানা ও বাজার ময়লা ফেলায় চরম দুর্ভোগ তৈরি হয়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে মহাসড়কের দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী সাধারণ, যানবাহনের স্টাফ সহ আশপাশের বাসিন্দারা। ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। প্রতিনিধি গিয়াসুদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। ঢাকা বরিশাল মহাসড়কের চিত্র এটি। অপরিকল্পিতভাবে ময়লা ফেলায় বরিশালের গৌরনদী পৌরসভার নীলখোলা নামক স্থানের এই মহাসড়কের এক পাশ ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে। 1996 সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এখনও কোনো ডাম্পিং স্টেশন নেই গৌরনদীতে। দিনের পর দিন পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বাসাবাড়ি, কারখানা আর বাজারের ময়লা ফেলা হয় অন্যতম ব্যস্ত ঢাকা বরিশাল মহাসড়কের এই স্থানে। এসব ময়লার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধে একদিকে যেমন চরম বিপাকে পথচারী সহ পৌরবাসী, অন্যদিকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। এখানে ময়লার কারণে এলাকাবাসীর, আমাদের সহ অনেক লোকের অনেক অসুবিধা হয়। কোনো বাচ্চা, মহিলা, কোনো মানুষ যাইতেও না, এত গন্ধ, বিশ্রী গন্ধ। কুকুর মারা হেডও এনে হালাইতে, বাজারে যত নোংরা ময়লা আছে হেইও এনে হালাই। গন্ধর জাল আমরা যাইতে পারি না, শ্বাসকষ্টের সমস্যা হয়। গৌরনদী পৌর নাগরিক কমিটির পক্ষ থেকে বেশ কয়েকবার স্থায়ী ডাম্পিং স্টেশনের দাবি করলেও তা পূরণ হয়নি, বরং দিনকে দিন মহাসড়কের পাশেই ফেলা হয় ময়লা। নাগরিক সুবিধা বঞ্চিতই শুধু নয়, তাদেরকে নানাভাবে সমস্যার সৃষ্টি করছে, রোগশোক তৈরি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। আমরা অনতিবিলম্বে গৌরনদী পৌর এলাকায় ডাম্পিং স্টেশন তৈরি করার জন্য পৌর প্রশাসক মহোদয়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। তবে আশার কথা শোনালেন উপজেলা নির্বাহী অফিসার। জনসাধারণের দুর্ভোগ লাঘবে নতুন জায়গা দেখে ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনার কথা জানান এই পৌর প্রশাসক। পৌরসভার যেন একটা স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরি করা যায়। ময়লাগুলো যেহেতু আমাদের কোথাও না কোথাও ফেলতে হবে, স্থায়ী একটা ডাম্পিং স্টেশনের জন্য আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা আশা করতেছি খুব শীঘ্রই আমরা একটা স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরিতে সফল হব। জনবহুল এবং খোলা স্থানের পৌরসভার এসব ময়লা ফেলায় বাতাসে ছড়াচ্ছে জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। জনস্বার্থে এসব ময়লা সরিয়ে নেয়ার দাবি সচেতন মহলের। SM আরিফ, মাই টিভি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 3, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাবেক 4 বারের সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের পুত্র রাহিদ মান্নান লেনিনকে দেখতে চান দলের তৃণমূল নেতাকর্মীরা। তাদের দাবি, মনোনয়ন পেলে শতভাগ বিজয় নিশ্চিত করতে পারবেন তিনি। প্রতিনিধি HM মোনায়েম খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 3 আসনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা একক কণ্ঠে চান ধানের শীষের প্রতীকটি এবার হাতে পাক রাহিদ মান্নান লেনিন। 4 বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মরহুম আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য উত্তরসূরি লেনিন রাজনৈতিকভাবে গড়ে তুলেছেন শক্ত অবস্থান।
তার পিতা সংসদ সদস্য থাকাকালে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গায় স্কুল কলেজ প্রতিষ্ঠা, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণের মাধ্যমে যে নজিরবিহীন উন্নয়ন করেছিলেন, আজও সেই উন্নয়নের ধারাবাহিকতা মানুষ মনে রেখেছে। সবাই এই পরিবারের প্রতি আস্থা আছে যে এই পরিবারে কেউ যদি এমপি হয় তারা নির্ভয়ে থাকতে পারে। লেনিন তালুকদার সুখে দুঃখে নেতাকর্মীর জনগণের সুখে দুঃখে পাশে থাকছে। রাজনীতির ময়দানে পিতার আদর্শের উত্তরসূরি হয়ে রাহিদ মান্নান লেনিনও দলে তৈরি করেছেন নিজের গ্রহণযোগ্যতা। সরকারের পতন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, কারাবন্দী নেতাকর্মী ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা এবং তৃণমূলের পাশে থাকার মাধ্যমে তিনি অর্জন করেছেন ক্লিন ইমেজ ও জনপ্রিয়তা। দীর্ঘ 17 বছরে আমার নেতাকর্মীর উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে এটি বলার মতো না। অসংখ্য মামলা হয়েছে এবং আমার নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। আমি প্রত্যেকটা নেতাকর্মীর পাশে আমি ছিলাম এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করেছি এবং প্রতিটি বিক্ষোভে, প্রতিটি সমাবেশে আমি নেতাকর্মীদের সাথে নিয়ে আমি পাশে থেকে প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিচ্ছেন ক্লিন ইমেজ, রাজনৈতিক ঐতিহ্য, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার উপর। তৃণমূলের দাবি এই সব যোগ্যতা একযোগে লেনিনের মধ্যেই রয়েছে। তিনি মাঠে ঘাটে কাজ করার কারণে জনগণ তাকে চায়। তার বাবার আদর্শের ন্যায় তাই বিপুল ভোটে জয়লাভ করে আব্দুল মান্নান তালুকদারের ছেলে লেনিন তালুকদার কি চায় সাধারণ মানুষ। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা মনোনয়ন পেলে শতভাগ বিজয় এনে সিরাজগঞ্জ 3 আসনটিকে আবারও ধানের শীষের দখলে আনতে পারবেন রাহিদ মান্নান লেনিন। নমিনেশন প্রধান দায়িত্ব এবং এটার একমাত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই। উনি যদি মনে করেন আমাকে দিবেন, উনি যদি মনে করেন না এখানে অন্য কাকে দিলে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমার পক্ষ থেকে তাদের প্রতি পূর্ণ সমর্থন থাকবে। সোজা কথা, ধানের শীষের পক্ষে আমরা কাজ করতে চাই। জনপ্রিয় এই তরুণ নেতার হাতে ধানের শীষ প্রতীক দেখতে চান বিএনপির তৃণমূল থেকে সাধারণ ভোটার পর্যন্ত সবাই। এখন অপেক্ষা শুধু দলীয় সিদ্ধান্তের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। জামালপুরে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্রে শক্তিশালীকরণ প্রকল্প অর্থায়নে কর্মশালা আয়োজন করে। অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাইজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা মহাপরিচালক ডক্টর শরীফুল হক ভুইয়া, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মঞ্জুরুল কাদির, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ফাহমিনা, ডক্টর মাহবুবুর রহমান খান, কৃষিবিদ মোহাম্মদ আলম শরীফ খান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2025-26 অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চীনাবাদাম, মসুর, খেসারি ও অরহর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক 12,300 জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেনের সভাপতিত্বে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস উপস্থিত ছিলেন। রংপুরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন নবাগত পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। দুপুরে উপজেলার বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে শহীদ আবু সাইদের বাবা, মা, ভাই সহ শহীদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাৎ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন, শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, বড় ভাই আবু হোসেন, শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কাদেরিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার নুরুজ্জামান আকন্দের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। টেন্ডার ছাড়াই কোটি টাকার মাদ্রাসার ভবন নির্মাণ, নিয়োগ, বাণিজ্য, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ব্যাংক হতে অবৈধভাবে টাকা উত্তোলন সহ 13 দফা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শিক্ষা বিভাগ। এ সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সহ ভুক্তভোগীদের সাথে কথা বলেন কমিটির সদস্যরা। এদিকে অভিযোগের বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন সুপার নুরুজ্জামান আকন্দ। তবে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। নুরুজ্জামান আকন্দের বিরুদ্ধে যে অভিযোগ আনিত হয়েছে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা সেই তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার মিয়ানগর শাহজালাল আবাসিক এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের দায়ে 2 জনকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরিচালিত অভিযানে 2টি কারখানা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ও 50,000 টাকা জরিমানা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়েরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় একটি কারখানা সিলগালা করা হয়। র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানায়, পরিবেশ দূষণকারী পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারের টেকনাফ 2 বিজিবি পৃথক অভিযানে উপজেলার নোয়াখালী পাড়া থেকে 8 জন এবং দক্ষিণ লম্বরী এলাকা থেকে 6 জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ সময় মানব পাচারকারী চক্রের 3 সদস্যকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে 25 অক্টোবর রাত 9:30টায় নোয়াখালী পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে 8 জন ভুক্তভোগীকে উদ্ধার এবং 2 জন পাচারকারীকে গ্রেফতার করা হয়। পরে দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 6 জন ভিকটিমকে উদ্ধার এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ সময় অপর পাচারকারীকে পালিয়ে যেতে সক্ষম হয়। গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় যাওয়ার পথে 10 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত শামীম প্রধান স্থানীয় বিএনপি কর্মী। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নারী নির্যাতন, কেলেঙ্কারি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি নানা অপরাধে জড়িত। ইতোমধ্যে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পর থানায় মামলা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশ বলছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার অভিযান চলছে। এ ঘটনায় বিচার দাবি করেছেন স্থানীয়রা। যাইতে সময় স্বামী আমার আটকাইছে, পাট বাসা নিয়ে গেছে, নিয়ে যায় হাইরা জামা খুলছে, আমার পায়জামা খুলছে, খুললে হাইরা তারপর আমারে হুতাইছে, এনো পাক্কা মতো হুতাইছে, হুতাই হাইরা লঙ্গি খুলছে, খুললে হাইরা তারপর আমার পোশাক আনন্দ ঢুকাইছে। ডেকে নিয়ে দর্শন করছে ডেকে নিয়ে 2 মাস ধরে প্রায় 2 মাস ধরে কথা আছে। এটা আমি বিচার চাই। তার বিচারের জন্য আমি থানাতে অভিযোগ দায়ের করতে চাচ্ছি এবং সাথে সাথে যাতে তার এটা বিচার হয়, সে যাতে অন্য কোনো কারোর সাথে এরকম করতে না পারে, এটার সুষ্ঠু একটা বিচার আমি চাই আর কি। আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আশা করতেছি খুব শর্ট টাইমের মধ্যে আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি হয়েছে। মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM ইমরান রেজার নেতৃত্বে র্যালিটি রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় অতিক্রম করে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়। এ সময় গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য MM মহিবুর রশিদ মারুফ, যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ সুমন, আবুল কাশেম রিজভী, আহ্বায়ক সদস্য নাজবুল আলম, মহানগর যুবদলের নেতা জাহিদ হাসান রুমি, মতিউর রহমান সানি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আবুল কাশেম রিজভী সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে বর্ণাঢ্য র্যালি বের করে মহানগর যুবদল। পরে নগরীর বাটার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। দুপুরে নগরীর টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দক্ষিণ জেলা যুবদল। সমাবেশে দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে রংপুর মহানগর যুবদল। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সফল করতে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বেলা ১টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নানা আয়োজনে গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিটনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনন্দ র্যালি করেছে উপজেলা যুবদল। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র্যালিটি শেষ হয়। এ সময় র্যালিতে অংশ নেয় কোটালীপাড়ায় উপজেলা বিএনপি সভাপতি SM মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক কলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ ও কাজী অমিত মাহমুদ সহ আরও অনেকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচনকে বানচাল করতে আজ জিয়া পরিবারকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবেলায় শুধু যুবদলই যথেষ্ট। তাই সজাগ ও সতর্ক থেকে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে যুবদলকে মুখ্য ভূমিকা রাখতে হবে। সকালে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বরগুনায় পালিত হয়েছে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা যুবদলের সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল সহ দলীয় নেতৃবৃন্দ। মানিকগঞ্জের শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দুপুরে জেলা মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও জিয়াউদ্দিন আহমেদ কবির সহ জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাডেট মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক AKM রওশনুল ইসলাম, দেওয়ান মোস্তাক আহমেদ নিপুণ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সম্পাদক মিলি কায়কোবাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুষ্টিয়া জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। সকালে জেলা যুবদলের প্রধান সমন্বয়ক ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার কাবুরহাট এলাকায় দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল হয়েছে। দুপুরে শহরের কুরপাড় পুলিশ লাইসেন্সের সামনে থেকে জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন উপজেলা, পৌর ও ওয়ার্ড যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমাবেশে জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল সহ আরও অনেকে। মুন্সিগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল 10:30 থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসতে থাকে একের পর এক মিছিল। স্লোগানে মুখরিত এসব মিছিল শেষে শহরের অঙ্কুরিত যুদ্ধ 1971 ভাস্কর্য প্রাঙ্গণে একত্রিত হন নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, শহর যুবদলের যুগ্ম সম্পাদক সালহিন হাসান, ফয়সাল আহমেদ মনির, সুমন আহমেদ, সিরাজ পাঠান। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দুপুরে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী ঝাউতলায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এর আগে সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় শহীদ মিনার চত্বরে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলডিপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে জেলা পরিষদ ময়দানে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ জাফর আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরি, নুরুল আসগর চৌধুরী, আবু সাইদ ও একরামুল করিম ইমন। নাটোরের সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ, চলন বিলে, অতিথি পাখি শিকার প্রতিরোধ এবং সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সিরাজগঞ্জ জেলার মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা ক্ষমতা বৃদ্ধি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। সকালে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বেলকুচি উপজেলার মানব মুক্তি সংস্থার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেদ, কাজীপুরের নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশন দুদক যশোরের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ও শুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে দুদক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নো হেলমেট নো ফয়েল মানসম্মত হেলমেট ব্যবহার করার প্রতি জোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলা সভাপতি এম নাইম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক। বিশেষ অতিথি ছিলেন সাভার হাইওয়ে থানার ওসি সালে আহমেদ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ আরো অনেকে। চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025। সকালে প্রবর্তক মোড়ে বিআরটিএ ও সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক রোড ক্যাম্পেইন। এ সময় পথচারী, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার ও ব্রোশিওর বিতরণ করা হয় এবং 20 জন লাইসেন্সধারী মোটরসাইকেল চালককে বিনামূল্যে মানসম্মত হেলমেট দেওয়া হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক কাজী মোহাম্মদ মাহবুব কবির ও সহকারী পরিচালক উথাইনু চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা। আজ বিশ্ব
অকুপেশনাল থেরাপি দিবস। প্রতি বছর আজকের এই দিনে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় থেরাপি পয়েন্টে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে র্যালি, আর্ট কম্পিটিশন, কালচারাল প্রোগ্রাম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। থেরাপি পয়েন্টের উপদেষ্টা জামির হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে থেরাপি পয়েন্টের চেয়ারম্যান সালমা আক্তার ইশিকা, ম্যানেজিং ডাইরেক্টর চন্দন সাহা, কোঅর্ডিনেটর হালিমা আক্তার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে বিশ্ব হাত ধোয়া দিবস 2025 পালিত হয়েছে। সকালে কালকিনি পৌরসভা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফুল আরেফিন। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী লিমন হোসেন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি পৌরসভা সহকারী প্রকৌশলী রাকিব হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মাস্টার রোল কর্মচারীদের বেতন ভাতা, চাকরির নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিনের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, প্রায় 2 দশক ধরে সওজের অধীনে কর্মরত মাস্টার রোল কর্মচারীরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করলেও এখনও স্থানীয়করণ হয়নি। এ সময় 7 দফা দাবিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ইউনিয়ন। চট্টগ্রামে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিধিমালা বহির্ভূতভাবে স্পেশাল ব্যাচ নামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থী ভর্তির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গতকাল বিকেলে সল্ট গোলা ক্রসিং এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সভায় বক্তব্য রাখেন এনএমআই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিয়াম শরীফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মুহিবুল ইসলাম, সাইফুর রহমান ও নজরুল ইসলাম নোবেল সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে স্বচ্ছ পানির জিউস পুকুর পুনরুদ্ধারের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ। বক্তারা বলেন, দেওভোগে ঐতিহ্যবাহী জিউস পুকুরটি অবৈধ দখল ও ময়লার ভাগাড়ে পরিণত হয়ে এখন ডেঙ্গু জীবাণুবাহী ও মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। পুকুরটি দ্রুত পরিষ্কার ও সংস্কারের দাবি জানান তারা। পরে নাসিক প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। বরিশালের গৌরনদীতে ছাত্রদল সম্পর্কে কটূক্তি ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইফতেসান পারভেজ সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। শেষে প্রতিবাদ সভা সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুন্না খাননের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, জেলা ছাত্রদলের সহসভাপতি ইমরান খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। জগন্নাথপুরে এক যুবলীগ নেতার বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের জমি জোরপূর্বক দখল ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য হামিদ আক্তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হালিমা বেগম, কামাল আহমেদ, এলিমা বেগম। কুমারখালীতে জেলার নবাগত জেলা প্রশাসক, উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান জুলাই যোদ্ধা সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়ারদার, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। একটি শিশুর জন্ম শুধু পরিবারের আনন্দ নয়, হতে পারে পৃথিবীরও আশীর্বাদ। এমনই এক শিশু সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে জন্ম নেওয়া আয়ান খান রুহাব, যে কিনা প্রথমবারের মতো বাংলাদেশে কার্বন নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। দর্শক প্রতিনিধি ফয়জুল হক বাবুর বিস্তারিত রিপোর্ট। 2025 সালের 10 ফেব্রুয়ারি সাতক্ষীরা তালা উপজেলার শিবপুর গ্রামের সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করে ছোট্ট শিশু আয়ান খান রুহাব। জন্মের মাত্র 8 মাস পরেই প্রথম বাংলাদেশে কার্বন নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সে। তার বাবা ইমরান রাব্বি ও মা আয়েশা আক্তার একটি পরিবেশবাদী সংগঠনের সাথে জড়িত।
রুহাব জন্মের পর তার বাবা মা রুহাবের নিঃসরণকৃত কার্বন নিষ্ক্রিয় করতে গত সেপ্টেম্বর মাসে 580টি বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করে, যে বৃক্ষগুলো রুহাবের সারা জীবনের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিঃসৃত কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। শুধু রুহাব নয়, এই গ্রামের সকল শিশু যেন বিশুদ্ধ বাতাসে বড় হয়ে উঠতে পারে এবং ভবিষ্যৎ পৃথিবী তাদের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে এমন উদ্যোগ বলে জানালেন রুহাবের বাবা মা। যত বাচ্চা আছে সব বাচ্চাদের জন্যই ভালো হয়, এর জন্য গাছগুলো লাগানো। একটা সন্তান জন্মের পর তাকে নিউট্রাল করার জন্য যে অল্প কিছু বৃক্ষরোপণ করা লাগে, আমরা যেন সেই বৃক্ষগুলো রোপণ করি। এদিকে রুহাবের এমন অর্জনে খুশি তার স্বজনরা। এটা সর্বপ্রথম আমি ইমরান রাব্বির কাছ থেকে শুনছি এবং শুনে আমার খুবই ভালো লাগছে। অন্যান্য মানুষ, দেশের সকলে উপকৃত হবে, সে নিজে উপকৃত হবে। তবে পরিবেশবিদরা মনে করেন উষ্ণতা সৃষ্টি ও কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে তা রক্ষায় এ ধরনের উদ্যোগ খুবই কার্যকরী। কার্বন নিঃসরণের জন্য একটা মানুষের যে পরিমাণ অক্সিজেন দরকার, সেই সন্তানের বিবেচনা করে যে বৃক্ষরোপণ করা হয় সেটি পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যার 19 অক্টোবর ঢাকা প্ল্যান্টার্স আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে সাতক্ষীরার রুহাবকে এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে। ফয়জুল হক বাবু, মাই টিভি, সাতক্ষীরা।